যখনই আমার এখানে পঞ্চায়েতে যখন হবে কাজ ভাগ করাকরি হবে, আমি পরিষ্কার কথা বলছি একদম, তাহলে বলবেন যে আমরা কি আপনার লয়। কিন্তু আমরা যেটা করি এখানে আরেকটা মহিষাস্থলীর প্রধান আছে, কোথায় গেল মহিষাস্থলীর প্রধান আছে, মহিষাস্থলী অঞ্চলের প্রধান আছে, বড় প্রধান, এই বড় অঞ্চলের তো ওই জায়গাটায় দেখেন যে যতটা পারি আমরা বিরোধী মেম্বাররাকে কাজ না দেওয়ার চেষ্টা করি, কোন ঠাসা করে রাখার চেষ্টা করি রাজনৈতিক ভাবে। একে যদি কাজ দিই তাহলে এলাকার না দিই তাহলে এলাকার উন্নয়ন হবে না, উন্নয়ন না হলে পরে সামনে ভোট পাবে না, ঠিক আছে। এই আমরা পলিটিক্সটা করি, আমাদের যে ভালো সাহেব তাও লাই, তো এটা আমরা করি বলতে তো। দর্শক কি বলবেন? ইনি একজন এমএলএ, রিয়াদ হোসেন সরকার, নতুন এমএলএ হয়েছেন ভগবান গোলা থেকে। একজন এমএলএ নিজে বলছেন যখন পঞ্চায়েতের কাজ আসবে তখন যারা বিরোধী তাদেরকে আমরা কোণ ঠাসা করে রাখি, নিজেই বলছেন। এবং বলছেন যে যদি কাজ না দিই তাহলে এলাকাতে উন্নয়ন করতে পারবেন না, ফলে সামনে আর ভোট পাবেন না। আমরা এটা করি, একেবারে বুক ফুলিয়ে বলছেন আমরা এটা করি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আচ্ছা, এই যে ভিডিও, এটা 4 দিন আগের ভিডিও, আজকে আমার কাছে এসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে 21শে জুলাইয়ের প্রোগ্রাম হচ্ছে কলকাতায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেখানে অনেক বড় বড় ভাষণ নিশ্চয়ই দেবেন নেত্রী, গণতন্ত্র সংবিধান নিয়ে অনেক কথা নিশ্চয়ই বলবেন। তো তার আগে আমি এটা আপনাদেরকে দেখালাম, আমি জানি না ওনাদের নেত্রী আগেই দেখেছেন কিনা। আর আমি একটা প্রশ্ন করব যে বিধানসভার যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, উনি কি এটা দেখেছেন? যদি আগে দেখে না থাকেন, যদি এখন দেখেন, মানে আমার এই আরামবাগ টিভির মাধ্যমে, তো কি বলবেন? আপনি তো কদিন আগে ইনাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, ইনাকে এবং আরেকজন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। কারণ রাজ্যপাল বলেছিলেন যে রাজভবনে এসে শপথ বাক্য পাঠ করার, কিন্তু ওনারা যাননি। ওনাদের মধ্যে ওই যে অভিনেত্রী ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, উনি বলেছিলেন যে আমি রাজভবনে যাব না, ভয় তো লাগে বলুন, মহিলা তো ভয় তো লাগে বলুন। তো ওনাদের দাবি ছিল যে স্পিকার যেন আমাদেরকে শপথ বাক্য পাঠ করান বিধানসভাতে, এবং সেটাই হয়েছে। এবং তারপর দেখেছিলাম ওনারা এইরকম চিহ্ন দেখিয়ে বলেছিলেন যে আমাদের জয় হয়েছে। কিন্তু প্রশ্ন স্পিকার সাহেবের কাছে, কি শপথ বাক্য পাঠ করিয়েছেন? সংবিধানের নামে কি শপথ বাক্য পাঠ করিয়েছেন যে এই কদিনেই ভুলে গেলেন আপনার এমএলএ? কারণ যে কথাগুলো ওখানে বলেছেন 4 দিন আগে, এটা সংবিধানের কথা না, এটা সংবিধান মেনে চলা না, কথা না। সংবিধান মেনে চলা হলে তাহলে এই কথাগুলো বলতে পারতেন না, যারা বিরোধী তাদেরকে কাজ দেব না, তাদেরকে কোণঠাসা করে রাখবো, যাতে করে তারা এলাকাতে উন্নয়ন করতে না পারেন, তাহলে পরের বার সামনে ভোট পাবেন না। এই যে কথাগুলো যেগুলো বলছেন বা বলেছেন একজন এমএলএ, এই কথা বলতে পারতেন না যদি সংবিধান মেনে চলতেন। তাই তো প্রশ্ন, আপনি কি তাহলে শপথ বাক্য পাঠ করালেন যে কদিনের মধ্যেই ভুলে গেলেন এমএলএ? কদিনের মধ্যেই ভুলে গেলেন এমএলএ, কি তাহলে শপথ বাক্য পাঠ করিয়েছেন? হয়তো অনেকে বলবেন যেই শপথ বাক্য পাঠ করান না কেন, দলটা তো তৃণমূল কংগ্রেস, ফলে এই দলে যারা থাকেন তারা এই রকমই আর কি। শপথ বাক্য যখন পাঠ করানো হয় তখন মন দিয়ে পাঠ করেন, আর ওখান থেকে বের হয়েই ব্যাস শুরু হয়ে যায় সংবিধান না মেনে চলার পর্ব, হয়তো আপনারা বলবেন। কিন্তু তবুও যেহেতু আমরা দেখলাম যে শপথ বাক্য পাঠ করা নিয়ে কত সব চব্য হলো, কত ড্রামা হলো, নাটক হলো, ধর্ণা হলো, প্রতিবাদ হলো,
তো প্রশ্ন হচ্ছে যে স্পিকার তো আপনাদের দাবি মতো যদিও নিয়মকে এড়িয়ে করেছেন, রাজ্যপাল তো অ্যাসাইন করেছিলেন যে ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং তাতে ইনারা খুব সন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে লাভটা কি হলো, লাভটা কি হলো? আর স্পিকার সাহেব আপনিই ভাবুন, আপনি কি তাহলে শপথ বাক্য পাঠ করিয়েছেন যে কিছুদিন হলো না তার মধ্যেই সংবিধানের যে বলা কথাগুলো সেগুলোকে এড়িয়ে গিয়ে সংবিধানের বাইরে চলার চেষ্টা করছেন একজন এমএলএ। বলছেন যে যারা বিরোধী তাদেরকে কোণঠাসা করে রাখতে হবে, তাদেরকে কাজ দেওয়া যাবে না, কাজ দিলে উন্নয়ন করতে, কাজ না দিলে উন্নয়ন করতে পারবেন না, তাহলে ভোট পাবেন না। এটা কি ধরনের কথা? এটা কি ধরনের সংবিধান মেনে চলা? তার মানে উনি তো সকলের এমএলএ হতে পারেননি। এমএলএ এমএলএ যখন কেউ জয়ী হয়ে যান তিনি সবার এমএলএ। আসলে কি বলবো, কাকে বলবো? যিনি মুখ্যমন্ত্রী তিনি আজ পর্যন্ত সকলের মুখ্যমন্ত্রী হতে পারলেন না, আর সেই দলের একজন এমএলএ সবার এমএলএ হবেন, এটাই বা ভাবে কি করে? তো যাই হোক দর্শক, এই ভিডিও সামনে এসছে, খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও, যে একজন এমএলএ প্রকাশ্যে বলছেন যারা বিরোধী তাদেরকে কোণঠাসা করে রাখতে হবে, কাজ দেওয়া যাবে না, কাজ দেওয়া হবে না, কাজ দিই না, এইভাবেই আমরা চলি, এটাই আমরা করি, এটাই আমরা করি বলে দিচ্ছেন। কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা দর্শক। আবার দেখবেন এরাই আবার অন্যান্য রাজ্যের গণতন্ত্র, উন্নয়ন এইসব নিয়ে কথা বলেন, এরাই দেখবেন বলে থাকেন। আর দেখুন কি অবস্থা। তাই তো প্রশ্ন, এই যে ধুমধাম করে 21শে জুলাই গণতন্ত্র রক্ষার লড়াই সব হচ্ছে না, কত কি সব বলা হচ্ছে না, এগুলো বলার করার অর্থ কি, কি দাঁড়ায় এগুলো? এই তো আপনাদের বাস্তবে দেখা যাচ্ছে আপনাদের কাজকর্মের ব্যাপার স্যাপার, এই তো আপনাদের চাল চলন। তো এইসব ঢাক ঢোল পিটিয়ে টাকা পয়সা খরচা করে আর ডিম ভাত খাইয়ে এইসব কি দরকার? এইসবের একদিকে পুলিশকে সাম্মানিক অর্থ দিচ্ছেন, তার মানে পুলিশই কাজটা করছে, তাহলে আর এইসব লোকজনদেরকে দিয়ে আজকে ঢং করে কি লাভ? এইসব পুলিশই তো আপনাদেরকে জিতিয়ে দিচ্ছে যেভাবে সাম্মানিক অর্থ দেওয়া হচ্ছে, যেটা পরিষ্কার বুঝতে পারছি আকার ইঙ্গিতে, আপনারা যেটা বিশ্বাস করেন। তা না হলে কেন পুলিশকে এরকম সাম্মানিক অর্থ? দর্শক যারা দেখেননি আমার এই ভিডিও, আমি একটা আজকেই করেছি, সকালে দেখে নেবেন যে পুলিশের উদ্দেশ্যে সাম্মানিক অর্থ কিভাবে ঘোষণা করা হয়েছে রাজ্যের সরকারের তরফ থেকে, মানে ভোটে ভালো কাজ করার জন্য বলে, দেখে নেবেন। তো 21শে জুলাই করার কি অর্থ? তো পুলিশই তো জিতিয়ে দিচ্ছে, যা আপনাদের ভাবভঙ্গি প্রকাশ্যে আসছে। আর এই তো আপনাদের চালচলন। তো কি হবে 21শে জুলাই করে? বড় বড় কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকার নিয়ে কথা বলে। এই যে 21শে জুলাই যে প্রোগ্রামটা, কি এখানে বলা হয়? ওই সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোটের দাবি উঠেছিল, সেই সময় যে মুভমেন্ট হচ্ছিল সেখানে গুলি চলেছিল, মানুষ মারা গিয়েছিলেন, মানে কংগ্রেসের লোকেরা তখন মারা গিয়েছিলেন, যদিও এখন তৃণমূল কংগ্রেস সেটাকে হাইজ্যাক করে নিয়েছে। তো তার স্মরণে 21শে জুলাই পালন প্রত্যেক বছর পালন করার চেষ্টা করে কংগ্রেসের প্রোগ্রামটাকে নিয়ে। তো প্রশ্ন হচ্ছে যে কি হবে? সচিত্র পরিচয়পত্র দিয়ে নিয়ে তো কি লাভ? এই তো ভোটের আফটার রেজাল্ট, তো এই তো অবস্থা। তাহলে মানুষ সচিত্র পরিচয়পত্র নিয়ে কি করবেন? নিয়েও তো সবাই ভোট দিতে পারছেন, সেটাও দেখতে পাচ্ছি না। অনেক মানুষ ভোট দিতে আজ পর্যন্ত পারেন না, পরিচয়পত্র ঘরেই থেকে যায় বা নকল হয়ে অন্য কেউ ভোট দিয়ে দেন। আর ভোট দিই বা কি হচ্ছে? মানুষ যে তার পছন্দের কাউকে ভোট দেবেন এবং তিনি এলাকায় থাকবেন, কাজ করবেন, এটা ভাবনা রেখে ভোটটা যে দেবেন, অনেকে যে দিয়েছেন, এই তো অবস্থা। অন্যদিকে ভোট দিলে যদি কেউ জেতেন তাকে তো কাজ করতে দেবেন না বলছেন, তাহলে এইসব হাঁকডাক করে বলে টলে কি লাভ? কি লাভ এইসব? কেন ড্রামা করছেন? কেন এইসব ফালতু ফালতু কলকাতাকে মানে জ্যাম করছেন, যানজট করছেন? কি লাভ? বড় বড় কথা বলবেন, নাটক করবেন, আর বাস্তবে তো এইরকম চলবে। কিছু গান বাজনা হবে, বুদ্ধিজীবীদেরকেও দেখতে পাবো আজকে, এইসব কি লাভ? এইসব প্রোগ্রাম করার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, যতদিন না আপনাদের মূল্যবোধটা জাগছে। আর যাবে বলে আর মনে হচ্ছে না, যাবে বলে আর মনে হচ্ছে না। এখানে ওই বাংলাদেশের মতো পরিস্থিতি হওয়ার অপেক্ষা, কারণ এখানেও তো কোনো গণতন্ত্র নেই, বাংলাদেশেও শুনেছি গণতন্ত্র নেই, ওখানেও ভোট প্রবলেম,
ঠিক করে ভোট হয় না। ভোটের দিক দিয়ে হাসিনা মমতা মোটামুটি কাছাকাছি। তো ওখানে গণবিস্ফোরণ, এই বিক্ষোভের একটা বিস্ফোরণ ঘটেছে, এখন বেসামাল অবস্থা হাসিনা। তো এখানেও যেভাবে চলা হচ্ছে, যে ধরনের সব বিধান দেওয়া হচ্ছে, যে ধরনের কথা উঠে আসছে, সেই দিন কিন্তু বেশি দূরে নেই যেটা ঘটছে বাংলাদেশে, এটুকু বলতে পারি। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ